ম্যাথজনের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি ক্লাস 11-এর গাণিতিক আগুন তত্ত্ব অধ্যায়। আর এরপরে আমরা যেগুলো আলোচনা করব সে বিষয়গুলো তোমরা যদি ধাপে ধাপে দেখো বা রপ্ত করো তাহলে দেখবে এই অধ্যায়ের অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। আর এখানে আমরা বিশেষ করে গাণিতিক বিবৃতিটা কি সে বিষয়ে একটু ব্যাখ্যা করব। তারপরেই গাণিতিক বিবৃতির সত্যতা মান যাচাই করার জন্য আমরা কি কি পদ্ধতি অবলম্বন করি। তারপর আলোচনা করব আমাদের সিলেবাসে অন্তর্গত কোন পদ্ধতিটা আছে সেটা নিয়ে আমরা ব্যাখ্যা করব। তবে ব্যাখ্যা করার আগে শিক্ষার্থী বন্ধুদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে আমি ইররেগুলারের জন্য আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না, যার জন্য শিক্ষার্থী বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, তবু যে তোমরা আমাদের সঙ্গে আছো বা শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে আমার সঙ্গে আছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। তা আমি প্রাণপণ চেষ্টা করছি, কিন্তু বিভিন্ন চাপের জন্য বিদ্যালয়ের যেহেতু একটু দায়িত্বে আছি, যার জন্য বিদ্যালয়ের বিভিন্ন কাজের চাপের জন্য আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না। তবে আমি চেষ্টা করব যে রেগুলার ভিডিও আপলোড করার বা পরপর ক্রমান্বয়ে ভিডিও আপলোড করার, অর্থাৎ এই যে গাণিতিক আগুন তত্ত্ব আমরা আপলোড করতে চলেছি বা আমি আপলোড করতে চলেছি এটা অবশ্যই জানো তোমরা বীজগণিত, সেই জন্য আমি চেষ্টা করবো বীজগণিতের উপর ভিডিও পরপর আপলোড করার। তবে হ্যাঁ, আমার কিন্তু তোমরা যদি প্লে লিস্টে চলে যাও, প্লে লিস্টে অবশ্যই তোমরা ত্রিকোণমিতির উপরে কিন্তু ভিডিও পেয়ে যাবে, তার লিঙ্ক অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আসছি আমি গাণিতিক আগুন তত্ত্বে। তা গাণিতিক আগুন তত্ত্বে দেখো আছে যে বিষয়গুলো, তার মধ্যে আমি বলেছি কি প্রথমে আমরা জানবো গাণিতিক বিবৃতি কি। কারণ গাণিতিক বিবৃতি বা উক্তি আমরা যদি না জানি তাহলে কিন্তু গাণিতিক আগুন তত্ত্বের সাহায্যে আমরা কি সমাধান করতে যাচ্ছি সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তা গাণিতিক বিবৃতি বা গাণিতিক উক্তি কি, মানে কোন একটা বিবৃতি সেটা সম্পূর্ণ সত্য হতে পারে বা মিথ্যা হতে পারে, তাহলে সেটা হয়ে যাবে একটা উক্তি। আমি কি বললাম, একটা বিবৃতি সেটা সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে। যখন সত্য হবে অথবা শুধু মিথ্যা হবে তখন সে বিবৃতিটা হচ্ছে আমাদের উক্তি। তা এই উক্তি বা এই যে বিবৃতি আমরা বলছি, এই বিবৃতি নিয়ে কিন্তু আমাদের আলোচনা। তা কেমন সে বিবৃতি বা উক্তি? হয়তো আমি বললাম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান n ইন্টু n প্লাস 1/2, তাই এটা চিরসত্য। তাহলে এই যে বিবৃতি আমি বললাম যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস 1/2, এটা একটা বিবৃতি এবং যেটা চিরসত্য, বা এটা একটা উক্তি যেটা হচ্ছে চিরসত্য। তাহলে হয়তো আমার এমনই থাকতে পারত যে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি n ইন্টু n প্লাস 1/2, সেটা সম্পূর্ণ মিথ্যা। তাহলে এইরকম আমি যদি বিবৃতি বলি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ডট প্লাস n স্কয়ার সমান n ইন্টু n প্লাস 1/2, তাই এটা কি মিথ্যা? কেন? তোমরা তো জানো স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র এটা তো নয়। তাহলে এই যে বিবৃতিটা এটা মিথ্যা, কিন্তু এটা সর্বদা মিথ্যা, আর এটা হচ্ছে সর্বদা সত্য। সেই জন্য এটাও কিন্তু একটা উক্তি, কিন্তু এটা একটা মিথ্যা, এটা কিন্তু সত্য। তবে যে সত্য মিথ্যা হবে, একটা বিবৃতি কখনো সত্য কখনো মিথ্যা এইরকম যদি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে সেটা উক্তি হবে না। তাহলে যাই হোক, এই যে বিবৃতিগুলো আমরা প্রকাশ করছি সেই বিবৃতির সত্যতা মান যাচাই করার জন্য আমরা দুটো মেথড ইউজ করি। তার প্রথম মেথড হচ্ছে অবরহ পদ্ধতি। অবরহ পদ্ধতি
এই পদ্ধতিটার সাহায্যে আমরা সত্যতা মান, বিবৃতির সত্যতা মান আমরা যাচাই করতে পারি। তা এই পদ্ধতিটা কি? এই পদ্ধতিটা হচ্ছে সাধারণ একটা প্রতিজ্ঞা থেকে, সাধারণ একটা বিবৃতি থেকে একটা বিশেষ বিবৃতিতে উপনীত হওয়া বা বিশেষ বিবৃতি প্রতিষ্ঠা করা, সেটা হচ্ছে আমাদের অবরোহ পদ্ধতি। সেটা কেমন? এইটাই আমি ওই সাবি সংখ্যা সমষ্টির দিয়ে আমি ব্যাখ্যা করি। দেখা গেল 1 + 2 + 3 + ... n, এটা সমান হচ্ছে n × n + 1/2। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে n × n + 1, অর্থাৎ n এর সাধারণ মান, n এর যে কোনো স্বাভাবিক মানের জন্য কিন্তু এটা সত্য। তাহলে এটা একটা জেনারেল বিবৃতি বা সাধারণ একটা বিবৃতি। এখান থেকে আমাদের বিশেষ, অর্থাৎ বিশেষ আমরা সূত্র আমরা প্রতিষ্ঠা করব বা বিশেষ যে প্রতিজ্ঞা বা বিশেষ যে বিবৃতি সেটা আমরা প্রতিষ্ঠা করব। সেটা বললাম 4টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে 4টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি হবে? 4 × 4 + 1/2, অর্থাৎ আসবে আমাদের এখানে 10। তাহলে এখানে 5 এটা 2 দিয়ে কাটলে এখানে 2 আছে, তাহলে পারবে কোনো 10। তাহলে দেখো একটা সাধারণ সূত্রকে কাজে লাগিয়ে আমরা দেখো বিশেষ একটা মান কিন্তু আমরা বের করলাম। তাহলে এই যে পদ্ধতি, এই পদ্ধতিটা হচ্ছে কিন্তু অবরোহ পদ্ধতি। তাহলে এইসব বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই জানার প্রয়োজন। না জানলে কিন্তু আমরা অঙ্কের প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু আমরা লাভ করতে পারবো না বা অঙ্ককে কিন্তু ভালোবাসতে পারবো না। তবে হ্যাঁ, এই যে পদ্ধতি, অবরোহ পদ্ধতি, এটা কিন্তু আমাদের সিলেবাসে নেই, কারণ অধ্যায়টা দেখেই বুঝতে পারছো আমাদের আছে কিন্তু আরোহণ পদ্ধতি। তাহলে অবরোহ পদ্ধতি ছাড়া আর একটা পদ্ধতি আমাদের আছে, সেটা হচ্ছে আরোহণ পদ্ধতি। আরোহণ পদ্ধতি। তাহলে আরোহণ পদ্ধতিটা কি? আরোহণ পদ্ধতিটা হচ্ছে যুক্তিগ্রাহ্য বিশেষ একটা প্রতিজ্ঞা থেকে বা উক্তি থেকে বা বিবৃতি থেকে সাধারণ পদ্ধতি বা সাধারণ প্রতিজ্ঞায় উপনীত হওয়া। কি বললাম? বিশেষ পদ্ধতি, বিশেষ প্রতিজ্ঞা, যুক্তিগ্রাহ্য বিশেষ প্রতিজ্ঞা থেকে বা বিবৃতি থেকে সাধারণ প্রতিজ্ঞা বা বিবৃতিতে উপনীত হওয়া, সেটা হচ্ছে আমাদের আরোহণ পদ্ধতি। সেটা হচ্ছে আমাদের আরোহণ পদ্ধতি। তাহলে সেটা কেমন? দেখো দেখা গেল 1 + 2 আছে। তাহলে 1 + 2 সমান কি? দেখো আমি যদি এইটা লিখি 2 × 2 + 1/2, তাহলে 2 2 কাটছে, তাহলে দেখো 3। তাহলে 1 + 2 সমান 3, সেই 3 কে কিন্তু আমরা 2 × 2 + 1/2 এই আকারে লিখতে পারি। হয়তো দেখা যাচ্ছে 1 + 2 + 3, তাহলে সেটাকে কি লিখতে পারি? দেখো 3 × 3 + 1/2। তাহলে এখানে কি হবে? 4 4 দিয়ে 2 কাটলে হবে 2, তাহলে 3 × 2 = 6। আবার এই দুটো যোগ করে দেখো 6 হচ্ছে। তাহলে 6 সমান কিন্তু 3 × 3 + 1/2 এই আকারেও লিখতে পারি। হয়তো আছে 1 + 2 + 3 + 4, তাহলে এটা সমান কি? 4 × 4 + 1/2। তাহলে এটা কাটলে কত হবে? 2, আর এখানে হচ্ছে 5, তাহলে 5 × 2 = 10। তা তোমরা তো জানো 1 থেকে 4 পর্যন্ত যোগ করলে দেখো 10 হচ্ছে। তাহলে দেখো দুটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, সেক্ষেত্রে 2 × 2 + 1/2 আকারে প্রকাশ করতে পারছি। তিনটি স্বাভাবিক সংখ্যার সমষ্টির ক্ষেত্রে 3 × 3 + 1/2 আকারে প্রকাশ করতে পারছি। চারটি স্বাভাবিক সংখ্যার সমষ্টির ক্ষেত্রে 4 × 4 + 1/2 আকারে কিন্তু প্রকাশ করতে পারছি। অর্থাৎ এখান থেকে আমরা ইন জেনারেল কি বলতে পারি? তাহলে 1 + 2 + 3 + 4 .. n সমান হচ্ছে n × n + 1/2। তাহলে দেখো বিশেষ পদ্ধতিকে বা বিশেষ প্রতিজ্ঞা বা বিশেষ উক্তিকে কাজে লাগিয়ে কিন্তু একটা সাধারণ উক্তিতে আমরা উপনীত হলাম। আর সেইটাই হচ্ছে আরোহণ পদ্ধতি। এইটা হচ্ছে কি পদ্ধতি? আরোহণ পদ্ধতি। তাহলে দেখো এই যে ভাবে আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি, এইভাবে ধাপে ধাপে কত দূর এগিয়ে যাব সেটা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার।
সেই জন্যে গাণিতিক আরোহণ তথ্য বা গাণিতিক আরোহণ পদ্ধতিতে বিভিন্ন বিবৃতির সত্যতা মান যাচাই করার জন্য বা সূত্র প্রমাণ করার জন্য বা অঙ্ক প্রুফ করার জন্য আমাদের একটা তথ্য কিন্তু আছে। সেই তথ্যটা আমরা কি সেটা জানবো, আর সেই তথ্যের মাধ্যমে কিন্তু আমরা অঙ্ক করব। তা তথ্যটা কি আছে না, তথ্যটা বলা হচ্ছে, মনে করো পি অফ এন একটা বিবৃতি, পি অফ এন একটা বিবৃতি যেখানে এন হচ্ছে অবশ্যই স্বাভাবিক সংখ্যার অঙ্ক। এবার বলা হচ্ছে 1 নম্বর বলা হচ্ছে পি অফ 1 হচ্ছে সত্য, পি অফ 1 সত্য। অর্থাৎ সহজ কথায় n ইকুয়াল টু 1 এর জন্য বা n ইকুয়াল টু 1 এ পি অফ n সত্য। দুই নম্বর হচ্ছে পি অফ কে, পি অফ কে সত্য হলে পি অফ কে প্লাস 1 সত্য হয় বা সত্য হবে। তাহলে বলা হচ্ছে সকল n এর জন্য, ফর অল n বিলংস টু ক্যাপিটাল N, পি অফ n সত্য। এইটাই হচ্ছে আমাদের গাণিতিক আরোহণ তত্ত্ব, এটা হচ্ছে আমাদের গাণিতিক আরোহণ তত্ত্ব। তাহলে এখানে কিন্তু কটা ধাপ আমাদের মাথায় রাখলে কিন্তু গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে আমরা অঙ্ক সমাধান করতে পারবো। তবে সেই তথ্য মাধ্যমে, গাণিতিক আরোহণ তত্ত্বের মাধ্যমে যে ধাপগুলো আমরা মাথায় রাখবো বা ধাপগুলো মাথায় রেখে অঙ্ক করবো, সেই বিষয়গুলো বলার আগে আমি একটা বিষয় বলবো। এই অধ্যায়টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়, কারণ এই অধ্যায় থেকে কিন্তু 4 নম্বর অথবা 5 নম্বরের অঙ্ক কিন্তু একটা পরীক্ষায় আসে। সেই জন্য তোমরা অবশ্যই অধ্যায়টি ভালোভাবে প্র্যাকটিস করবে। তার কারণ এখানে কিন্তু যে অঙ্ক আসে সেই অঙ্ক কিন্তু যেহেতু 3টে ধাপে আমরা শেষ করব, সেই জন্য তোমরা 2টো ধাপ যদি ক্যালকুলেশন করতে পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা 4 বা 5-এর মধ্যে 2 নম্বর কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। তাহলে এখানে কিন্তু 0 পাওয়ার কোনো জায়গা নেই, সেই জন্য তোমরা অবশ্যই এই ধাপগুলো মাথায় রাখবে। তা ধাপগুলো কি মাথায় রাখবে? যে বিবৃতি দেওয়া থাকে, প্রথম কথা হচ্ছে প্রথম যে স্টেপ 1, স্টেপ 1-এ n ইকুয়াল টু 1 এর জন্য সত্যতা যাচাই করবে, n ইকুয়াল টু 1 এর জন্য সত্যতা যাচাই, এটা করবে। এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2, স্টেপ 2-তে কি করবে? ধরে নেবে, যে ধরি n ইকুয়াল টু k এর জন্য প্রদত্ত বিবৃতি সত্য, এটা ধরে নেবে। স্টেপ 3, এইটাই কিন্তু গুরুত্বপূর্ণ স্টেপ। স্টেপ 3-তে তোমরা কি করবে? n ইকুয়াল টু k প্লাস 1 এর জন্য সত্যতা যাচাই করবে। তাহলে এই 3টে ধাপে কিন্তু আমাদের অঙ্ক কমপ্লিট হবে। সে আমরা এক্সাম্পল অবশ্যই ব্যাখ্যা করব। তা দেখো n ইকুয়াল টু 1 এর জন্য যে সত্যতা যাচাই, সেখানে কি বোথ সাইড যে বিবৃতি দেওয়া থাকবে তার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড থাকবে, সেখানে লেফট হ্যান্ড সাইডে n ইকুয়াল টু 1 বসাবো, রাইট হ্যান্ড সাইডে n ইকুয়াল টু 1 বসাবো। বসালে দেখবে বোথ সাইড সমান চলে আসবে, তাহলে তখন বলে দেবো n ইকুয়াল টু 1 এর জন্য প্রদত্ত বিবৃতি সত্য। তারপর দ্বিতীয় স্টেপে এসে আমরা ধরে নেব যে প্রদত্ত বিবৃতি n ইকুয়াল টু k এর জন্য সত্য, অর্থাৎ এবার কি করব? লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে উভয় সাইডে আমরা n এর স্থানে k বসিয়ে দেবো। তাহলে দেখো সেকেন্ড স্টেপ কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা এই যে আমরা n ইকুয়াল টু k এর জন্য সত্যতা মান ধরে নিলাম বা সত্য ধরে নিলাম,
সেইটাকে কাজে লাগিয়ে আমরা n = k + 1 এর জন্য সত্যতা যাচাই করব। সেই সত্যতা যাচাই হলে বা n = k + 1 এর জন্য বিবৃতি সত্য প্রমাণ করতে পারলেই আমরা লিখব কি, যে না, গাণিতিক কারণের মূল তথ্য অনুযায়ী প্রদত্ত বিবৃতি সকল n এর জন্য সত্য। তা এই কিন্তু আমাদের বেসিক কনসেপ্ট। এই বেসিক কনসেপ্ট যেটা আমরা ব্যাখ্যা করলাম, এগুলো তোমরা যদি আয়ত্তে রাখো তাহলে দেখবি অঙ্ক সমাধান করতে কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, যদি কোনো সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয়, যে ব্যাখ্যাগুলো করলাম বা যে বিষয়গুলো আলোচনা করলাম, কোথাও যদি তোমাদের মনে হয় যে এখানে বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই কমেন্ট করো। কমেন্ট করলে আমরা কিন্তু পরের ভিডিও আপলোড করার সময় অবশ্যই বিষয়টি ব্যাখ্যা করব। তা আমরা এখানে যে অঙ্কগুলো আছে, বিশেষ করে এমসিকিউ যেগুলো আছে, সেই এমসিকিউ গুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সেটা বলা যাবে না, কারণ গাণিতিক কারণ তত্ত্ব থেকে কিন্তু এমসিকিউ দেয় না পরীক্ষায়। তার কারণ কি, এমসিকিউ দেওয়ার কোনো জায়গাই নেই বা যুক্তি নেই। কারণ কি, আমরা যদি এল এর স্থানে যথাক্রমে 1, 2, 3 এরকম মান বসিয়ে যদি যাচাই করি এবং 1 এর জন্য যদি সত্য হয়, 2 এর জন্য যদি সত্য হয়, 3 এর জন্য যদি সত্য হয়, তাহলে ওই বিবৃতি অবশ্যই সত্য সকলের জন্য। তাহলে সেই জন্য কিন্তু এমসিকিউ সাধারণত দেয় না। আমরা ব্যাখ্যা করব একটু অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী কিছু অঙ্ক। তবে আজ আমরা অধ্যায়ের প্রতিটি অঙ্ক ব্যাখ্যা করব না, মোস্ট ইম্পর্টেন্ট 2-4টে অঙ্ক একটু ব্যাখ্যা করে দিচ্ছি। পরের ভিডিওয়ে আমি এই অধ্যায়ের একেবারে অতি সংক্ষিপ্ত থেকে ধরে যে অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং বিভিন্ন সালে এসছে, সেই ধরনের অঙ্কগুলো এক এক করে ব্যাখ্যা করে দেবো। আশা করি সেটা তোমাদের খুব কাজে লাগবে। তা দেখো, অতি সংক্ষিপ্ত 1-এর দাগ। তা অতি সংক্ষিপ্ত 1-এর দাগে কি বলা আছে? দেখো, বলা আছে 2n - 1। 2n - 1 এটা 3 দ্বারা বিভাজ্য। এটা 3 দ্বারা বিভাজ্য যদি হয়, তাহলে বলা হচ্ছে যে 2n × n + 1 - 1 এটাও 3 দ্বারা বিভাজ্য হবে। 2n - 1 যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তবে প্রমাণ করো 2n × n + 1 - 1 সর্বদা 3 দ্বারা বিভাজ্য। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো, n এর জন্য 3 দ্বারা বিভাজ্য হলে n + 1 এর জন্য 3 দ্বারা বিভাজ্য হবে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ আমি যে স্টেপ 3টে বলেছি, তার লাস্ট স্টেপটাই কিন্তু এটা। লাস্ট স্টেপে কিন্তু আমরা বলেছিলাম কি, k + 1 এর জন্য সত্যতা যাচাই করো। তা k + 1 না দিয়ে এখানে কিন্তু দিয়েছে m + 1। না, দেখো আমরা কিভাবে প্রমাণ করব। এই বিভাজ্যতা বা গুণিতক এইরকম অঙ্ক যদি থাকে, তাহলে এটা আমি যেভাবে ব্যাখ্যা করছি, তোমরা বাকি অঙ্কগুলো কিন্তু একই রকম ভাবে তোমরা প্রমাণ করতে পারো। তা আমরা প্রথমে ধরে নেব f of n সমান 2n - 1। f of n সমান আমি ধরে নিচ্ছি 2n - 1। এটা কি? এটা বলা আছে কি 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য। তাহলে যেহেতু 3 দ্বারা বিভাজ্য, এটা সমান আমরা নিচ্ছি 3 ল্যামডা, যেখানে ল্যামডা হচ্ছে পজিটিভ ইন্টিজার, ধনাত্মক অখণ্ড সংখ্যা। এটা আমরা ধরে নিলাম। অর্থাৎ সহজ কথা এখানে পেলাম কি, অর্থাৎ আমরা এখান থেকে পাচ্ছি, দেখো 2n - 1 সমান হচ্ছে f of n সমান হচ্ছে 3 ল্যামডা। এরকম আমরা কিন্তু একটা রিলেশন পেলাম। এবার আমাদের কি দেখাতে হবে, 2n × n + 1 - 1 এটাও 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কি করছি, আমরা f of n + 1 ধরছি। f of n + 1 সমান কি হবে, দেখো n এর স্থানে আমরা বসাবো বৈভবকে কি n + 1। তাহলে 2n × n + 1 - 1। তাহলে সেটাকে লিখছি, দেখো সমান 2n + 2, জাস্ট আমি পাওয়ারটা গুণ করে দিয়েছি, -1 সমান, তাহলে এটাকে কি লেখা যায়, পাওয়ার যোগ থাকলে অবশ্যই গুণ থাকে, কারণ গুণ থাকলে কিন্তু পাওয়ার একমাত্র যোগ হয়। তাহলে কি হবে
2 টু দি পাওয়ার 2n ইন্টু দেখো 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ 4 মাইনাস 1 4 মাইনাস 1। তাহলে আমি এবার কি করছি দেখো 2 টু দি পাওয়ার 2n এর মান আমি এখানে বসাবো। দেখো এখানে 2 টু দি পাওয়ার 2n সমান কি পাবো? দেখো 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1 সমান 3 ল্যামডা, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2n সমান 3 ল্যামডা প্লাস 1। তাহলে মানটা আমি বসাই। তাহলে অতএব f অফ n প্লাস 1 সমান 4 ইন্টু 3 ল্যামডা প্লাস 1 মাইনাস 1, তাহলে সমান 4 ইন্টু 3 ল্যামডা প্লাস 4 মাইনাস 1, তাহলে সমান 4 ইন্টু 3 ল্যামডা প্লাস 3, তাহলে সমান 3 কমন নিচ্ছি, কমন নিলে কি হবে 4 ল্যামডা প্লাস 1। তাহলে এটা কি হলো ল্যামডা যেহেতু পজিটিভ ইন্টিজার, তাহলে 4 ল্যামডা প্লাস 1 এটা কি টোটালটা কি হবে পজিটিভ ইন্টিজার। তাহলে অবশ্যই এটা কি হবে, এটা অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য অর্থাৎ f অফ n প্লাস 1 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ কি বলতে পারি 2 টু দি পাওয়ার 2 ইন্টু n প্লাস 1 মাইনাস 1 সর্বদা 3 দ্বারা বিভাজ্য। দেখো কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু তোমরা প্রমাণ করতে পারো। আবারও বলছি তোমরা কোন ধরনের অঙ্ক এটা এই মেথডের সাহায্যে বা এই যেভাবে আমরা ক্যালকুলেশন করলে এইভাবে করতে পারবে। যে সমস্ত অঙ্ক 3 দ্বারা বিভাজ্য বা 9 দ্বারা বিভাজ্য এরকম বিভাজ্য বলা থাকবে বা গুণিতক বলা থাকবে, সেই ধরনের অঙ্ক কিন্তু তোমরা এইভাবে সলভ করতে পারো। বা অন্য মেথডেও তোমরা করতে পারো। দেখা হলো f অফ n সমান বের করলে, f অফ n প্লাস 1 সমান বের করলে, তারপর দুটো বিয়োগ করে দিলে দেখো f অফ n প্লাস 1 মাইনাস f অফ n করেও তোমরা কিন্তু ক্যালকুলেশন করতে পারো। তা যাই হোক, আমি বিভাজ্যতার একটা বিষয় তোমাদের ব্যাখ্যা করে দিলাম। এরপর আমি আরেকটা বিষয় তোমাদের ব্যাখ্যা করব, সেটা হচ্ছে যদি সাম আকারে থাকে, হ্যাঁ কতগুলো টার্মের সাম বা কতগুলো পদের যোগফল সমান দেখা গেল কিছু একটা প্রমাণ করতে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে কি প্রমাণ করব সেটা একটু আমরা ব্যাখ্যা করে দেব। ব্যাখ্যা করলে কিন্তু তোমাদের মোস্ট যে ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জন্য আছে, অর্থাৎ এসএনদের মধ্যে, বিশেষ করে এসএনদের মধ্যে যে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে যে ধরনের, সেই অঙ্কগুলো কিন্তু তোমাদের সলিউশন করতে বা সমাধান করতে কিন্তু অসুবিধা হবে না। কারণ দেখবে কিছু যোগফল সমান কিছু একটা প্রমাণ করতে দেওয়া আছে, অথবা 11 দ্বারা বিভাজ্য 13 দ্বারা বিভাজ্য বিভাজ্যতার আছে, কিংবা কিছু গুণিতকের অঙ্ক আছে, আর কিছু আছে আমাদের ইকুয়েশনের অঙ্ক। এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। তা যাই হোক, দেখো প্রথমে একটা যে অঙ্ক আছে সংক্ষিপ্ত ধরনের 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট ডট প্লাস হচ্ছে 2n মাইনাস 1 সমান n স্কয়ার। দেখো এটা প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটা সাম আকারে আসে। তাহলে এই ধরনের অঙ্ক আমরা কিভাবে প্রমাণ করব সেটা আমরা একটু ব্যাখ্যা করি। তাহলে যখন লিখবে, অবশ্যই এটা লিখবে যখন n ইকুয়াল টু 1, তখন লেফট হ্যান্ড সাইড সমান 1, অর্থাৎ n ইকুয়াল টু 1 হলে কি প্রথম পদ, অথবা এখানে তুমি n এর জায়গায় 1 বসাও, তাহলে কি 2 ইন্টু 1 মাইনাস 1, অর্থাৎ 2 মাইনাস 1 হচ্ছে 1। রাইট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইড সমান 1 স্কয়ার সমান হচ্ছে 1। তাহলে কি পেলাম, অতএব লেফট হ্যান্ড সাইড সমান পেলাম আমরা রাইট হ্যান্ড সাইড। তাহলে এখান থেকে কি বলবো, অতএব প্রদত্ত বিবৃতি আমরা লিখব, প্রদত্ত বিবৃতি n ইকুয়াল টু 1 এর জন্য সত্য। একটা স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার যাব আমরা সেকেন্ড স্টেপে। ধরি প্রদত্ত বিবৃতি n ইকুয়াল টু k এর জন্য সত্য।
তাহলে অতএব কি হবে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট ডট প্লাস 2k মাইনাস 1 সমান হচ্ছে k স্কয়ার। সেকেন্ড স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে দেখো এই দুটো স্টেপে কিন্তু কোনো প্রকার কোনো ক্যালকুলেশন থাকছে না। এরপর আমাদের k প্লাস 1 এর জন্য কিন্তু সত্যতা মান যাচাই করতে হবে, অর্থাৎ যেখানে যেখানে k আছে ঠিক সেখানে সেখানে আমাদের k প্লাস 1 দেখাতে হবে। তো এখন সাম থাকার জন্য আমরা উভয় পক্ষে একটা পদ যোগ করে দেবো, একটা পদ যোগ করে দেবো, অর্থাৎ এই যে k-তম পদ আছে ঠিক তার পরের পদটা আমরা যোগ করব। তো দেখো এখানে পদ দেখো 1 এর সঙ্গে 2 যোগ করলে পরের পদ আসছে, 5 এর সঙ্গে 3 এর সঙ্গে 2 যোগ করলে দেখো পরের পদ পাচ্ছি, এর সঙ্গে আবার 2 যোগ করলে দেখো তার পরের পদ পাবো। তাহলে এর সঙ্গে যদি 2 যোগ করি তাহলে কি পাবো আমরা ঠিক তার পরের পদটা পাবো। তাহলে এর সঙ্গে 2 যোগ করলে কি হবে 2k মাইনাস 1 প্লাস 2, 2k মাইনাস 1 প্লাস 2 অর্থাৎ হচ্ছে দেখো 2k প্লাস 1। তাহলে সেই জন্য আমরা এখানে কি করছি উভয় পক্ষে 2k প্লাস 1 যোগ করছি। তাহলে অর্থাৎ 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট ডট প্লাস 2k মাইনাস 1 প্লাস 2k প্লাস 1 সমান ওপাশে আমরা যোগ করে দিলাম 2k প্লাস 1। তাহলে সমান দেখো এখানে হচ্ছে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ আসলো দেখো k প্লাস 1 তার হোল স্কয়ার। অর্থাৎ কি আসলো 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট ডট প্লাস 2k মাইনাস 1 প্লাস 2 ইন্টু k প্লাস 1 মাইনাস 1 সমান k প্লাস 1 তার হোল স্কয়ার। তাহলে দেখো k এর স্থানে কিন্তু k প্লাস 1 চলে এসছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, অর্থাৎ প্রদত্ত বিবৃতি, অর্থাৎ এখান থেকে কি বলবো প্রদত্ত বিবৃতি, এখান থেকে আমরা বলবো কি প্রদত্ত বিবৃতি n equal to k প্লাস 1 এর জন্য সত্য। অর্থাৎ গাণিতিক আরোহণের মূল তথ্য অনুযায়ী গাণিতিক আরোহণের মূল তথ্য অনুযায়ী প্রদত্ত বিবৃতি সকল n এর বিলংস টু অবশ্যই ক্যাপিটাল N এর জন্য সত্য, এর জন্য সত্য। এইটা তোমরা লিখতে পারো, অথবা আরো যদি তোমরা ডিটেলস লিখতে চাও তাহলে তোমরা এইটা করবে, অথবা তোমরা যদি সংক্ষেপে লিখতে চাও তাহলে এটা লিখবে, বা এখানে লিখতে পারো অতএব প্রদত্ত বিবৃতি n equal to 1, k এর জন্য সত্য হলে n equal to k plus 1 এর জন্য সত্য হয়। এইবার লিখবে অতএব, এইবার এই কথাটা লিখবে অতএব গাণিতিক কারণের মূল তথ্য অনুযায়ী প্রদত্ত বিবৃতি সকলের জন্য সত্য, এই কথাটা এখানে লিখে দেবে। অবশ্যই আবারও বলছি এখান থেকে কিন্তু এই পর্যন্ত অবশ্যই এখানে লিখে দেবে। তাহলে আমি পরের ভিডিও কিন্তু এই অধ্যায়ের মোস্ট যে অঙ্কগুলো আছে, মোস্ট ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে, যে অঙ্কগুলো বিভিন্ন সালে বারবার এসছে, ঠিক সেই অঙ্কগুলো নিয়ে ব্যাখ্যা করব।
তাহলে আজ এ পর্যন্ত রাখবো। তবে যাওয়ার আগে শিক্ষার্থী বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা নতুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, যাতে নতুন নতুন আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তবে হ্যাঁ, আবারও তোমাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমি ইরেগুলার, খুবই ইরেগুলার হয়ে গেছি। কারণ একটা সময় কিন্তু আমি রেগুলার ভিডিও আপলোড করেছি, কিন্তু আমার স্কুলে বিভিন্ন চাপের জন্য, আবারও বলছি স্কুলে বিভিন্ন চাপের জন্য কিন্তু এই মুহূর্তে ইরেগুলার হয়ে গেছে। তবে আবার রেগুলার ফিরে আসার আমি বারবার চেষ্টা করছি। তাহলে তোমরা সকলে সুস্থ থাকো, পড়াশোনা ভালোভাবে চালিয়ে যাও, কারণ 11 ছাড়া কিন্তু আমরা 12-এ ভালো রেজাল্ট করতে পারবো না। তাই আবারও তোমাদের মঙ্গল কামনা করে তোমাদের পড়াশুনো ভালো হোক, ভালোভাবে পড়াশুনো করো, ভালোভাবে প্র্যাকটিস করো, এটাই আমি আশা রেখে আজ এ পর্যন্ত রাখছি। পরে ভিডিও আবার কথা হবে। নমস্কার।